ভাইয়ার বুকের বাম পাশে বলে ব্যথা করতেছে বলে চিৎকার করে ওঠে আর বাসায় সবাই চলে আসে। এসে দেখতে পায় ভাইয়া এমন করে আছে। এমন সময় ভাইয়া বলে ওঠে, আজ আমি একটা সত্যি কথা বলবো, যদি না বলি আমার মৃত্যু হয়, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না বলে বলতে লাগলো। সেদিন ছোট এই কাজ করেনি, সেদিন ছিলাম আমি আর মামি। ও ওর বই খুঁজতে এই রুমে আসে আর আমাদের দেখে ফেলে, যার কারণে মামিও ওকে কুপ্রস্তাব দেয়, কিন্তু মামিকে একটা চর মেরে না বলে দেয় আর আমি এই সুযোগে বাইরে থেকে আটকিয়ে দেই। তারপর তো তোমরাই বিচার করলে বলে চুপ হয়ে পড়লো, কেউ কোনো কথা বলে না। এরপর ভাইয়ার খারাপ অবস্থা দেখে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়। এখন আসা যাক বর্তমানে। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও, আমি আর পারছি না বলে আমার পা জড়িয়ে ধরতে যাবে, অমনি আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। তারপর বললাম, আমি কারোর উপর রেগে নাই মা, সবাই আমি মাফ করে দিচ্ছি। মা বলল, চল আজ বাসায় চল। আমি যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমাকে এত কষ্ট দিল আর আমি মাফ করে দিলাম, কারণ আমাদের নবী আমাদেরকে মাফ করা শিখাইছে, প্রতিশোধ দিতে নয়, তাই মাফ করে দিলাম। আমি আমার বাসার সামনে, ভাবতে অবাক লাগছে। ভিতরে প্রবেশ করতে যাব এমন সময় একজন আমার কাছে এসে বলে, কে আপনি আর আপনার এখানে কি চাই? বয়স হবে মনে হয় 8 বছর। যাই হোক, আম্মু ছিল কাছে, যার কারণে আমি ভিতরে ঢুকতে পারি। আমি আমার সেই চিরচেনা রুমে চলে যাই। গিয়ে অবাক, আমার রুম অমনি আছে আর মনে হয় প্রতিদিন আমার রুম ওরা গুছিয়ে রাখে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে কনক আমার অনেকগুলা কল দেয়, রিসিভ করতে পারি নাই কারণ ওয়াশরুমে ছিলাম। এসে আমি ফোন দিলাম। আমি বললাম, বলো কি হয়েছে? কনক বলল, সে কখন থেকে ফোন দিতেছি কিন্তু ফোনই ধরছো না কেন? মেয়ের সাথে প্রেম করছো নাকি? ও, আমি তো পুরাতন হয়ে গেছি, আমারে এখন আর ভালো লাগে না, তাই তো? যাও তুমি অন্য মেয়ের কাছেই যাও। আমি রাগ করে ফোন কেটে দিলাম। কনক এই আমাকে চিনলো বলে আম্মু ডাকলো, বাবা খেতে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। আমি খাবার টেবিলের সামনে গিয়ে বললাম, আপনারে মাফ করছি বলে যে এ বাড়ির খাবার খেতে হবে তা না। 10টা বছর আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছেন, পারবেন সেই 10টা বছর আমাকে ফিরিয়ে দিতে? সেদিন যদি আমার শ্বশুর আমাকে তার বাড়িতে জায়গা না দিত, তাইলে আমি আজ এত দূর এগোতে পারতাম না। আম্মু বলল, আমাদের তো ভুল হয়ে গেছে বাবা, আমরা তো তোর কাছে মাপ চাইছি, আর এ হলো তোর ভাবি, পরিচয় হয়ে নে। আমি তখন বললাম, সেই দিন কি বলেছিলেন, তোর মতো চরিত্রহীন আমার ছেলের বিয়েতে গিয়ে আবার কোনো মেয়ের সর্বনাশ করবি, বেরিয়ে যা বাড়ি থেকে। সেদিন বাবার জন্য খুব কষ্ট পেয়েছিলাম, কারণ বাবাই সব থেকে আমাকে বেশি ভালোবাসতো। আর আজ পরিচিত হতে বলছেন, জানি না আজ আমার টাকা দেখে কি আমাকে পরিচয় দিতেছেন নাকি। ভাবি তখন বলল, আচ্ছা আপনি কি আর কি বলতেছেন এগুলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর আমার স্বামীর তো ছোট কোনো ভাই নাই, তার তো 2 ভাই। তখন আমি বললাম, আজ থেকে 10 বছর আগে আমি তাদের সন্তান বা ভাই ছিলাম, কিন্তু আমাকে তারা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেয়। আমার মামি আর বেজো ভাই বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম চলে যায়। ভাগ্যের কি লীলা খেলা, ওখানে গিয়ে আমার বউয়ের ছোট ভাই আর তার বাবারে আমি রক্ষা করি ডাকাতদের হাত থেকে। আমিও আঘাত পাই, তারপরে তাদের বাড়িতে নিয়ে যায় আমাকে, সকল সুবিধা দেয় তারা আমাকে। তারপর আমি প্রতিষ্ঠিত হয়ে উঠি, তারপর তার মেয়েকে বিয়ে করি, আর এখন আমি কুষ্টিয়াতে একটা বাড়িও করছি। আজ কি নাই আমার? ব্যাংকের ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমার অতীতটা যেন অনেক বেশি ভয়াবহ বলছিল আর কান্না করতেছিল। এমন সময় বড় ভাই মেজো ভাইরে হসপিটাল থেকে নিয়ে আসে। এখন মোটামুটি ভালো আছে মেজো ভাই। আমাকে দেখে এসে পা ধরে মাপ চাইছিল। আমি বললাম, সেদিন কি অন্যায় করেছিলাম, যার কারণে একটা ছোট ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন। বলে আমি চলে আসতে যাব, এমন সময় ভাইয়ার মেয়ে আমার হাত ধরে বলে, চাচু তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, কোথাও না মা, আমি বাসায় যাচ্ছি, তোমার ছোট আম্মু একা আছে বাসায়। বলে চলে আসলাম। এসে মনে পড়লো আমার পাগলিটা অনেক কষ্ট পাইছে আজ, তাই তার জন্য ফুচকা, চকলেট, আইসক্রিম আর একতরা ফুলের গোলাপ নিয়ে বাসায় গেলাম। দরজা খুলে দিল। আমিও অবাক, ওর চোখ একদম লাল হয়ে আছে, নিশ্চয়ই কান্না করেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খেতে গেলাম। আজ আর কেউ খাইয়ে দিল না। আমি খেয়ে রুমে এসে দেখি কনক যেন কার সাথে কথা বলছে, আমাকে দেখে কেটে দিল। আমি কিন্তু সন্দেহ করি নাই, যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে বিশ্বাস করুন, কিন্তু যদি সে সেটার মর্যাদা না দিতে পারে, একদিন তারও শান্তি হবে না। আমি কনকরে যেগুলো আনছিলাম সব দিলাম, গোলাপটা বাদে। ও বলল, এসব আমার লাগবে না, যে মেয়ের কাছে ছিলি তার কাছে যা। আমি কে তোর? আমি এখন তো পুরাতন হয়ে গেছি, আমাকে এখন আর ভালো লাগে না। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আমার বউ পুরাতন? সে সবসময় আমার কাছে নতুন। কনক বলল, তাহলে ওই মেয়ের সাথে গেলি কেন? আমার কি কোনো কিছু কম আছে? আমি এবার ওর গালে ঠাস করে চড় মেরে দিলাম আর বললাম, বারবার খালি মেয়ের কথা বলতেছ, এই তুমি কি দেখছো আমি আজ কোথায় গিয়েছিলাম? তারপর যা যা হয়েছে সব খুলে বললাম। ও বলল, আমার ভুল হয়ে গেছে জান, আমি বুঝতে পারি নাই বলে আমার পা জড়িয়ে ধরলো। আমি ওকে বুকে টেনে নিলাম আর বললাম, পাগলি তোমার জায়গা আমার পায়ে না আমার বুকে। তারপর শুয়ে পড়লাম। অপেক্ষা করতেছি কখন রাত 12টা বাজবে।
আমি আর ওর সামনাসামনি শুয়ে আসছি। আমি ওর গালে হাত বুলিয়ে বললাম, অনেক জোরে লেগেছে তাই না জান? কনক বলল, তোমার সাথে কথা নাই আর আমার কাছে আসবা না বলে দিলাম। আমি বললাম, তাহলে কার কাছে যাবো? আমার বউ ছাড়া যে আর কেউ নাই। কনক বলল, পাম মারতে হবে না, আমার কাছে আসবা না কিন্তু। কে শুনে কার কথা? আমি ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিলাম। 10 মিনিট পর ছেড়ে দিলাম। কনক হাঁপাচ্ছে। আমিও তারপর কনক রে কোলে করে ছাদে নিয়ে গেলাম। কনকের কোলে মাথা দিয়ে শুয়ে আসছি আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। খুব ভালো লাগছিল। আমি এবার উঠে পড়লাম। কনক বলল, কি হলো তোমার হঠাৎ উপরে উঠে পড়লে যে? আমি দৌড়ে রুমে চলে আসলাম। তারপর ফুলটা নিয়ে আবার ছাদে চলে আসলাম। তারপর ওরে দিলাম ফুলগুলো। কারণ কি জানেন? আমি ওকে প্রপোজ করতে পারতাম, কিন্তু করলাম না। শুধু ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, চলো রুমে চলো, তোমাকে আমার বাবুর আম্মু বানাবো। তারপর কনক আর আমি রুমে চলে আসি আর ডুবেছি ভালোবাসার সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়, দেখি কনক ওয়াশরুম থেকে বের হচ্ছে, শরীর ভেজা। আমি আর থাকতে পারলাম না, কে জড়িয়ে ধরলাম। কনক বলল, এই সাত সকালে কি শুরু করলা? সারারাত ঘুমাতে দাও নাই, আবার এখন শুরু করছো? এমন সময় আমার ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে চাপ বললে, সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার মা নাকি হসপিটালে, তার নাকি প্রেসার বেড়ে গেছে, অনেক খারাপ অবস্থা। আমি শুনে দৌড়ে চলে আসলাম হসপিটালে। কে সোজা দৌড়ে আম্মুর কেবিনে চলে যাই। কিন্তু আম্মু এখন ঘুমিয়ে আসছে। আমি পাশে বসে আছি, আমার পাশে পরিবার সবাই আছে, শুধু মামি ছাড়া। এমন সময় কনক চলে আসে আমার কাছে। এসে আমার বলে, আম্মুর কি এখনো জ্ঞান ফিরে নাই? আমি বললাম, না, তুমি এখানে বসো। কনক বলল, আচ্ছা। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। তারপর দুপুর 3টা মার জ্ঞান ফিরলো। আমি মায়ের কাছে গিয়ে বললাম, আমারে মাফ করে দাও মা, আমি বুঝতে পারি নাই। আম্মু বলল, এখানে তোর কোনো দোষ নাই রে বাবা, এখন সব বাদ দিবি নাকি? আমার মরণের কথা বলার আগে কোনো মুখ চেপে ধরলো আর বলল, আর যেন এমন কথা না শুনতে পাই আম্মু। আম্মু তখন বলল, এই মেয়েটা কে রে বাবা? ভাবি বলল, ওটা আপনার ছোট বৌমা। আমি লজ্জায় শেষ। আম্মু বলল, আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি, এটা আমি মানতে পারলাম না, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু এখন তোদের আমি আবার বিয়ে দিব। সবাই এবার বলে উঠলো, ঠিক বলেছেন, ওদের আবার বিয়ে হবে। এমন সময় বড় ভাই আর মেজো ভাই বলে ওঠে, আমাদের সাথে কি আর কথা বলবি না? আমি দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। তারপর আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। আমরা আমাদের বাসায় চলে আসলাম। তারপরের দিন সবকিছু আমাদের বাড়িতে নিয়ে গেলাম। সবাই মিলে সব ঠিক করে সন্ধ্যা হয়ে গেল। এবার সবাই রাতের খাবার খেয়ে নিলাম। যেহেতু দুপুরের খাবার খাওয়া হয় নাই, বসে কথা বলছে। বড় ভাই বলল, তা কনক, তোমার বাবা মা কেমন আছে? ফোন দিয়েছো কি? কনক বলল, জি ভাইয়া ভালো আছে, কিন্তু ফোন দিই নাই। আম্মু বলল, এখনো ফোন দাও নাই? এখনই ফোন দাও তাড়াতাড়ি। কনক বলল, আচ্ছা আম্মু। বলে কনক ফোন দিল। আর আমরা বসে থাকতে ভালো লাগছে না, তাই রুমে চলে আসলাম। আজ অনেক বছর গেম খেলা হয় না। পিসিটা অন করলাম, মনের ইচ্ছা মতো গেম খেলছি। ওই দিকে কনক ফোন দিল তার বাবার কাছে। তারপর আম্মু ফোনটা নিয়ে নিল। ও পাশ থেকে বলল, কিরে মা, কেমন আছিস? এই পাশ থেকে আম্মু বলল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? কনকের আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কে আপনি? আম্মু তখন বলল, আমি সোহানের আম্মু। কনকের আব্বু বলল, কিন্তু এসব কি হলো? ওরে তো বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু এখন? আম্মু বলল, যাই হোক, সব ভুলে যান ভাই, আমি কনক আর সোহানের আবার বিয়ে দিতে চাই। আপনি কি বলতেছেন? কনকের আব্বু বলল, আরে এটা তো অনেক ভালো প্রস্তাব। আচ্ছা, সামনের শুক্রবারে ওদের বিয়ে দেই, কি বলেন? আম্মু বলে, আচ্ছা বিয়াই, তো আমার বিয়ান কেমন আছে? কনকের আব্বু বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মা কেমন আছে? আম্মু বলল, কনক ভালো আছে। কনকের আব্বু বলল, তাহলে সব ঠিকঠাক করি, আর কনক রে আমি কাল আনতে যাবো নে। আম্মু বলল, আচ্ছা বাই বলে কল কেটে দেয়। আর কনক আমার রুমে চলে আসে। দেখে আমি গেম খেলছি, আমার কোলে এসে বসে। কনক আমাকে বলে, আমি কালকে চলে যাব। আমি বললাম, কেন আর কোথায় যাবে? তারপর কনক সব বুঝিয়ে বলে। এটা শুনে সোহান কান্না করে দেয়, কারণ এক মুহূর্ত কনকরে ছাড়া ও ভাবতে পারে না। কনক বলল, সাত নিত, তারপর তো আমরা সারা জীবন তোমার কাছে থাকবো। আমি বললাম, কিন্তু? কনক বলল, কোনো কিন্তু নয়, আর 1 সপ্তাহ আমাকে কাছে পাবা না। আজকে সারা রাত যত ইচ্ছা যা ইচ্ছা করো। বলেই কনক সোহানের বুকে মুখ লুকালো। তারপর সোহান কনককে কোলে করে বিছানায় নিয়ে যায়। তারপর ইচ্ছে মতো কিস করতে থাকে। কনকের নিঃশ্বাস গরম হয়ে যায়। তারপর সোহান কনকের কাপড় খুলে ফেলে। কনকের নাভির নিচের অংশটুকু খুব আকর্ষণীয় লাগছে। ইচ্ছে মতো কিস করে। তারপর যা হবার তাই হয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে সোহানের ঘুম ভাঙলো কনকের ডাকে। তারপর সোহান গোসল করে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে। এরপর আবার বাসায় চলে আসে, নাস্তা করে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলো ভাবির ডাকে। ভাবি বলছে, এই যে সোহান, ওঠো, কিছু কথা আছে তোমার সাথে। আমি উঠে পড়লাম। ভাবি, আপনি আমার রুমে? আমি বললাম, আমি তখন বললাম, আচ্ছা মাম্মি, কি হয়েছিল যে মামার সব সম্পত্তি মামি নিজের নামে লিখে নিল?
এরপর ভাবে যা বললো আমার মাথা ফুল গরম হয়ে গেল। যা বলেছিল তা হলো। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। শুধু এই পার্ট না, আরো কয়েকটা পার্ট একসাথে আসছে, মানে পুরো গল্প যেটুকু বাকি ছিল সবটুকু একসাথে আসছে। তো এই পার্টটা যারা যারা শেষ করছো, এখন পরবর্তী গল্পে চলে যাও, ওইটাও শেষ করে আসো। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী গল্পে।